ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু, শনাক্ত 2, প্রতিরোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চীনের টিকা প্রদান শুরু, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে, শনাক্তের হার ফের 10-এর উপরে। প্রত্যেকের কাছে ভ্যাকসিন পৌঁছানো নিশ্চিত করতে হবে, বলছে জাতিসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অস্পষ্টতা অনুচিত। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ইয়াস, 4 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা, উপকূলে ব্যাপক প্রস্তুতি। এবং দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই, শ্রীলঙ্কার টার্গেট 247 রান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদে আরও থাকছে। জন্মদিনে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা, চিরভাস্বর থাকবেন দ্রোহ ও সাম্যের চেতনা। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে 3 দিন আগে এক রোগী মারা গেছেন বলে সন্দেহ কর্তৃপক্ষের। পরীক্ষা নিরীক্ষায় অন্য রোগের পাশাপাশি মৃত ব্যক্তির ব্ল্যাক ফাঙ্গাস থাকার আশঙ্কা করা হচ্ছে। ফাঙ্গাসে শনাক্ত হয়েছেন আরও 2 জন। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। ভারতীয় ভ্যারিয়েন্টের পর আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। যদিও বিশেষজ্ঞরা বলছেন ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, তবে চিকিৎসা ব্যয়বহুল। মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া রয়েছে। যখন শরীরে অনিয়ন্ত্রিত স্টেরয়েড প্রয়োগ করা হয়, ক্যান্সারের চিকিৎসা দেয়া হয়, ডায়াবেটিসে আক্রান্ত হন, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে শরীরে ফাঙ্গাস বিস্তার লাভ করার সুযোগ পায়। মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস যেটা আমরা বলি, এটা কিন্তু নতুন রোগ না। ফাঙ্গাসটা কিন্তু আমাদের পরিবেশে আছে, আমাদের সুস্থ মানুষের শরীরেও আছে, কিন্তু আমাদের কিন্তু রোগ তোর করে না। এবং এটা মানুষের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বিশেষ করে যারা ডায়াবেটিক্স আছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স থাকে, তাদেরই এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস যেটা, এটা কিন্তু একজনের থেকে আরেকজন ছড়িয়ে পড়বে না। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি 2 জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। 2 জনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর সংক্রমিত হন ব্ল্যাক ফাঙ্গাসে। এখন বারডেমে আরেকজন আছেন, ইনি সাতক্ষীরা থেকে আসছেন। ইনার 1 মাস আগে কোভিড হয়েছিল, সিভিয়ার কোভিড। চিকিৎসকরা বলছেন 3 দিন আগে বারডেম হাসপাতালে মারা যান এক রোগী। মৃত ব্যক্তি অন্যান্য রোগের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে, তবে নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে। পোস্ট কোভিড সিমটম নিয়ে রোগীটা ভর্তি হয়েছিল। এই রোগীটা মারা যাওয়ার পর কিছু রিপোর্ট যে ল্যাব থেকে আসছে আমাদের এখানে, সেখানেই বোঝা যাচ্ছে যে এটা মিউকোরমাইকোসিস, কিন্তু এটা কনফার্ম করার জন্য কালচার করতে হবে। এই কালচার করার সময় পাওয়া যায় না। আমরা সন্দেহ করছি তার মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। তার 1 মাস আগে কোভিড হয়েছিল, তার কিডনি জটিলতা ছিল, তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল এবং ফুসফুসে তার নিউমোনিয়া ছিল। আমরা ওষুধ দিয়েছিলাম, ইমপ্রুভ করেনি, কিন্তু আলটিমেটলি সে মারা গিয়েছে। এদিকে ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিভিন্ন ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আতঙ্কিত হওয়ার কিছু কারণ নাই, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা বয়স্ক, যাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তাদেরকে বেশি করে এই বিষয়ে সতর্ক হতে হবে। এই রোগের চিকিৎসায় করণীয় কি হবে সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকেও নির্দেশনা দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ক্যাপাসিটি আছে, যাদের ফ্যাসিলিটি আছে, তাদেরকে আমরা অনুপ্রাণিত করছি। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে কোভিড-19-এর ভ্যাকসিন উৎপাদন হবে এবং চুক্তি কার্যকর হলে জুন থেকে টিকা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় সংক্রমণ বাড়ছে।
এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একদিনে মারা গেছে 40 জন ও শনাক্ত 1675 জন। দৈনিক সংক্রমণ হার 10% বেশি। স্মৃতিমণ্ডলের আরও একটি রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের চীনের সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পঞ্চম বর্ষের শিক্ষার্থী অনন্যা সালাম সমতা প্রথম টিকা নেন। রাজধানীর আরও 4টি সরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। দেশেই ভ্যাকসিন উৎপাদন শুরু করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আমদানিতে চীন রাশিয়ার সাথে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। অন্য উৎস থেকেও ভ্যাকসিন আমদানির চেষ্টা চলছে। যদি চায়নার সাথে আমাদের এই যে চুক্তিটা হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেই চুক্তিটা বলবৎ হয়ে গেলে পরে, চুক্তিটা যখন কার্যকর হয়ে যাবে, তাহলে পরে আমরা এই জুন থেকেই আমরা ইনশাল্লাহ বেশি পরিমাণে আমরা ভ্যাকসিন পাবো এবং দেওয়া শুরু করতে পারবো। ঈদের পর সংক্রমণ বাড়ছে। সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা ট্রিটমেন্ট প্রটোকল করেছি। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা 3 থেকে 4 মাস সময়ের মধ্যে নেওয়া যাবে। প্রয়োজনীয় টিকা এই সময়ে সংগ্রহ হবে জানান স্বাস্থ্যমন্ত্রী। যেখানে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পাওয়া যায়, ভারত ছাড়াও ইংল্যান্ডে হোক, আমেরিকা হোক, অন্য কোনো দেশে হোক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ সকলে মিলে চেষ্টা করছে যাতে কিনা আমরা এই 15 লক্ষ বা আরও যতটুকু অ্যাকচুয়ালি লাগে আনার চেষ্টা করছি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী 444তম দিনে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 40 জন। মোট মৃত্যু 12,441। 16,624টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,675। নতুন 1,279 জন সহ সুস্থ হয়েছে 7,32,810। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 10.08%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 18 জন। ষাটোর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যু 17 ও 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছেন 12 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। এই দুই জেলায় বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গত 3 দিনে মারা গেছেন 19 জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভর্তি রয়েছেন 154 জন। সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে চলছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগী বাড়তে শুরু করে রাজশাহী হাসপাতালে। আক্রান্তদের অনেককেই জায়গা দেওয়া যাচ্ছে না। 40% বা তারও কাছাকাছি যে সংক্রমণের। তো এখন যেটা হচ্ছে আসলে যে স্প্রেডটা করছে, স্প্রেড শুধু নওগাঁতে না, আমার কাছে মনে হচ্ছে যে রাজশাহীতে এটা স্প্রেড করছে। বেসিক্যালি কোনো অন্য রোগীর মধ্যে পার্থক্য নয়, বাট একটা শুধু পার্থক্য আমরা দেখছি, সেটা হচ্ছে তাদের স্যাচুরেশনটা খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যেই হাসপাতালে বাড়ানো হয়েছে করোনা ওয়ার্ড। আরও একটি ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে। মানুষকে সচেতন করতে চলছে প্রচার। প্রতিটা উপজেলাতেই নিজস্ব ব্যবস্থাপনায় মাইকিং এবং জনগণকে আরও সচেতন করার জন্য বারবার নির্দেশনা দিচ্ছি। উপজেলাগুলোতে আমরা আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্রতিটা উপজেলায় হচ্ছে এবং সেই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষার হারও আরও বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসক বলছেন, হাসপাতালে ভর্তি বেশিরভাগ করোনা রোগী চাঁপাইনবাবগঞ্জের। ভারতীয় ধরন পরীক্ষার জন্য 43 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। লকডাউনটা যদি আমরা কন্টিনিউ করতে পারি 1 সপ্তাহ, তাহলে ইনশাল্লাহ পরিস্থিতি উন্নতি হবে। আর যদি পরিস্থিতি উন্নতিতে আর একটু সময় লাগে, সেক্ষেত্রে লকডাউন মেয়াদ আরও বাড়তে পারে। জেলা প্রশাসন বলছে, জেলা জুড়ে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে এই উদ্যোগ। শহরে 7 জন, উপজেলা পর্যায়ে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশেষ লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। কোভিড-19 মহামারীতে সবাইকে নিরাপদ করা না হলে কেউই করোনা থেকে নিরাপদ নয়। প্রক্রিয়া যত জটিলই হোক, গ্লোবাল গুডস করোনা ভ্যাকসিন প্রত্যেক মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এসব কথা বলেছেন সফররত জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সভাপতি ভোলকান বোসকে। ফরেন সার্ভিস একাডেমিতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তা সরকারের কোনো অস্পষ্টতা রাখা সমীচীন নয়। এ পথে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী।
মুজিব বর্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু লেকচার সিরিজের বক্তা হিসেবে 2 দিনের সফরে ঢাকায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভোলকান বোচকির সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ফরেন সার্ভিস একাডেমিতে হয় যৌথ সংবাদ সম্মেলন। পৃথিবীর উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বকে আশান্বিত করে উল্লেখ করেন ভোলকান বোচকির। বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং ভাষাঞ্চলের নিরাপদ আবাসন অবকাঠামো তৈরি ভালো দৃষ্টান্ত। মিয়ানমারের জান্তা সরকারের সমালোচনা করে বলেন, প্রত্যাবাসন নিয়ে দেশটির অস্পষ্টতা রাখা উচিত নয়। পরে বাংলাদেশ ও জাতিসংঘ বক্তৃতায় বোচকির বলেন, ভ্যাকসিনকে বৈশ্বিক পণ্য গণ্য করে এর সুষম বণ্টন নিশ্চিত করা জরুরি। এর উৎপাদন, পরিবহন ও বণ্টন একটি জটিল প্রক্রিয়া হলেও যাদের সক্ষমতা আছে তাদের উৎপাদনের সুযোগ অবারিত থাকতে হবে। Which means equitable and fair distribution of vaccines to every part of the world. If one country thinks that if I solve my problem, I will solve all the problem, that is wrong. কোভিড-19 শুধু একাই বড় সমস্যা নয়, এর সাথে জড়িয়ে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা আর জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলাও কম বড় সংকট নয়। বাস্তবতা নিরিখে উন্নত দেশগুলোকে কম কার্বন নিঃসরণ এর দিকে যেতেই হবে, মন্তব্য এই কূটনীতিকের। বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে জাতিসংঘকে পাশে থাকার আহ্বান ছিল পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছে ঘূর্ণিঝড় প্রসঙ্গে। বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস আরও শক্তি সঞ্চয় করে বুধবার দুপুর নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যায় আঘাত হানতে পারে। এটি এখন তীব্র ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ শক্তি সঞ্চয় করছে। এরই মধ্যে এটি তীব্র সাইক্লোনের রূপ ধারণ করেছে। অবস্থা পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস বলছে, অতি তীব্র সাইক্লোনের রূপ নিতে পারে ইয়াস। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যায় 70 থেকে 80% শক্তি নিয়ে আঘাত করবে বুধবার দুপুর নাগাদ। গতিপথ পরিবর্তন না করলে বাংলাদেশে এর প্রভাব কম হবে বলে আশা করছে আবহাওয়া অফিস। 110 থেকে 120 কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করবে, যেটা দমকা বা জোড়ো হাওয়া আকারে অনেক সময় 140 কিলোমিটার পার ঘন্টা হতে পারে। ট্রাক অনুযায়ী আমরা বলতে পারি যে এটি বাংলাদেশ 20 থেকে 30% সম্ভাবনা রয়েছে ক্ষয়ক্ষতি করার। বাকি 70% এখন পর্যন্ত বৈশিষ্ট্যগুলো অনুযায়ী আমরা নিরাপদে আছি। এবারে ঘূর্ণিঝড়টি পূর্ণিমার মধ্যে পড়ায় স্বাভাবিক সময়ের চেয়ে জলোচ্ছ্বাস বেশি হতে পারে। আগামীকাল যখন উপকূল অতিক্রম করবে কোনো কোনো এলাকায় জোয়ার শুরু হবে এবং সন্ধ্যা নাগাতের দিকে দুপুরের পর ভাটা শুরু হবে, আবার সন্ধ্যার সময় আবার জোয়ার শুরু হবে। সুতরাং এই রকম ভরা কটালের সময় এমনি পানি উচ্চতা একটু বৃদ্ধি থাকে নদী নালা এবং সাগরে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরা সকল ট্রলার ও নৌকাকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি কমাতে এবং প্রাণহানি এড়াতে উপকূলীয় এলাকায় নেওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারগুলো। বেড়িবাঁধের পাশে ফেলা হচ্ছে জিও ব্যাগ। এদিকে জোয়ারে পানিতে বাগেরহাট, ভোলা, পটুয়াখালী ও বরগুনার নিম্নাঞ্চল সহ বেশ কিছু গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। উপকূলে নতুন আতঙ্ক ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের প্রভাব মোকাবেলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। খুলনায় স্থায়ী 283টি ছাড়াও করোনা মহামারী বিবেচনা করে আরও 1048টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এছাড়া বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ।
মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সিপিবি ভলান্টিয়ার বাহিনী সহ জনপ্রতিনিধিরা কাজ করছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে বরাদ্দ দেওয়া হয়েছে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও গোখাদ্য। প্রস্তুত প্রায় 5,500 স্বেচ্ছাসেবক। ঘূর্ণিঝড়কালীন বা ঘূর্ণিঝড় পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণপূর্বক দ্রুত গতিতে যেন জনগণের কাছে ত্রাণ সহায়তা বা উদ্ধার তৎপরতার কার্যক্রমটি বাস্তবায়ন করা যায়, তার জন্য আমরা জেলা প্রশাসন তৎপর রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদ নদীর পানি বেড়েছে। শরণখোলায় আতঙ্কিত জেলে ও বাসিন্দারা। কোথায় যাই আশ্রয় লোক নদীর পাড়ে যারা আগে তো ঘরবাড়ি কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। উপকূলীয় মানুষ কিভাবে কি করবো আমরা খুবই দিশেহারায় অবস্থায় আছি। জেলার 344টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দর ত্যাগ করতে পারেনি 4টি জাহাজ। ত্রাণ বিষয় নিয়ে আসলে খুব সমস্যা নেই, আমাদের পর্যাপ্ত ত্রাণ আছে। 5,320 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। কক্সবাজারে 576টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও 25টি মুজিব কিল্লা প্রস্তুত। তৈরি আছে মেডিকেল টিম। নিয়োজিত করা হয়েছে 6,000 স্বেচ্ছাসেবক। বরগুনার নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় 640টি আশ্রয় কেন্দ্র এবং সিপিপির প্রায় 9,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জোয়ারের পানিতে পটুয়াখালীর 15 গ্রাম প্লাবিত হয়েছে। 803টি আশ্রয় কেন্দ্র, 9টি মেডিকেল টিম, 9,000 স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখা হয়েছে। ভোলায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। প্রস্তুত 709টি আশ্রয় কেন্দ্র ও 35টি মুজিব কিল্লা। সাতক্ষীরায় দুপুর থেকে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় কোস্টগার্ড প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষকে উদ্ধার কাজ শুরু করেছে। 800 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ বলছে পানি উন্নয়ন বোর্ড। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সরকার গণমাধ্যম কর্মীদের সাথে বৈরী সম্পর্ক চায় না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিক রোজিনা যাতে ন্যায় বিচার পান সেজন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবেন তিনি। আর সাংবাদিক নেতারা বলেছেন অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন চান তারা। তহিদুর রহমানের রিপোর্ট। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসেন সাংবাদিক নেতারা। সামাজিক মাধ্যম ও বিজ্ঞাপন দিয়ে রোজিনার বিরুদ্ধে অপপ্রচার চালানো সহ সকল সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান তারা। আনডকুমেন্টেড সোর্স থেকে স্পন্সর করে বুস্ট করে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে, যেটি বাংলাদেশের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইনেরও পরিপন্থী। গণমাধ্যম কর্মী আইন যেটি পেন্ডিং আছে বহুদিন ধরে, এই আইনটি পাশ হলে সাংবাদিকদের এই আর্থিক বা পেশাগত সুরক্ষাটা সমাধান হতে পারত। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই গণমাধ্যম কর্মী আইনটি তারা পাশ করে দেবেন। আমাদের মধ্যে যেসব আমলারা রোজিনার সঙ্গে এই মিসবিহেভ করেছে, অপদস্থ করেছে, তাদেরকেও বিচার করতে হবে। রোজিনা যাতে ন্যায় বিচার পান সেজন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানান ওবায়দুল কাদের। সমস্যাগুলো তারা বলেছেন, এগুলো সমাধানের ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। গণমাধ্যমের সাথে সরকারের বৈরিতা হোক, বৈরী সম্পর্ক হোক, এটা আমি চাই না। কোনো সংঘাত চাই না, একটা সুসম্পর্ক থাকুক। এটা সরকারের জন্য ভালো, গণমাধ্যমের জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন মহল সচেষ্ট থাকলে রোজিনার বিষয়টি আরও আগেই সমাধান হতো বলে মন্তব্য করেন তিনি। সার্বিক বিবেচনার পর। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা 14 আসনের উপনির্বাচনে মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের এক ঝাঁক তরুণ নেতা। এছাড়া সাবেক সংসদ সদস্য, ব্যবসায়ী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাও আসনটিতে দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে পোস্টার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। মনোনয়ন প্রত্যাশীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। সুমন রায়হানের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী সহ মিরপুর, শাহ আলী, দারুসালাম থানা এবং রূপনগর থানার আংশিক, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা 14 আসন। এই আসনের সংসদ সদস্য ছিলেন আসলামুল হক। আসলামুল হকের মৃত্যুতে এই আসনের নৌকার মাঝি হতে চান দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। ইতিমধ্যে ব্যানার পোস্টারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। নৌকায় মনোনয়ন পেলে মাদক, সন্ত্রাস আর দখলের বিরুদ্ধে কাজ করার কথা জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোচি। চাঁদাবাজি মুক্ত করা এবং যে নদী দখল, ভূমি দখল, অবশ্যই এদেরকে
মুক্ত করব এবং ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠানগুলি যাতে সুন্দরভাবে ভালোভাবে তারা ব্যবসা করতে পারে, এটাই হবে আমার মূল লক্ষ্য। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাও দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন এই আসনের। নারী পুরুষ সকলকে নিয়ে আমার এলাকায় মানুষের সকলের কল্যাণের জন্য আমি কাজ করব। আমি আসলে কোনো হাইব্রিড নিয়ে চলতে চাই না, আমি কোনো মাসেলম্যানকে নিয়ে চলতে চাই না, আমি কোনো চাঁদাবাজকে নিয়ে চলতে চাই না। এছাড়া ব্যবসায়ীদের অনেকের আগ্রহ আছে ক্ষমতাসীন দলের টিকিটে উপনির্বাচনে অংশ নেয়ার। যুব সমাজকে একত্রিত করব এবং তাদেরকে আমি উদ্যোক্তা বানিয়ে তাদেরকে আমি একটা ভালো আলোর সন্ধান দিয়ে দিব। ঢাকা 14 আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে হাইব্রিড নয়, বরং দুঃসময়ে পরীক্ষিত দক্ষ আওয়ামী লীগ নেতাকেই নৌকা প্রতীক দেওয়ার পক্ষে মত দেন মনোনয়ন প্রত্যাশীরা। সাংগঠনিকভাবে দক্ষ জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজন, যে নেতৃত্ব মানুষের সুখে দুঃখে পাশে থাকে। তবে দল যাকেই বেছে নেবে এলাকার উন্নয়নে তার বিজয়ে একসঙ্গে কাজ করার কথা জানালেন মনোনয়ন প্রত্যাশীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শর্ত সাপেক্ষে বাস, ট্রেন, লঞ্চ চলাচলের দ্বিতীয় দিনেও নেই যাত্রীদের চাপ। অল্প কিছু যাত্রী দিয়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ট্রেনে স্বাস্থ্যবিধি মেনেই চলাচল করছে যাত্রীরা, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত লঞ্চ যাত্রায়। আর জানাচ্ছেন দীপু শিকদার। করোনার কারণে বন্ধ থাকার পর চালু হয়েছে ট্রেন চলাচল। কমলাপুর রেল স্টেশনে স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করছেন যাত্রীরা। হ্যান্ড স্যানিটাইজার, টিকিট পরীক্ষা নিরীক্ষা, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিতেছে না। আগে তো এসে লাইনে দাঁড়াতে হতো, এখন আর সেই সমস্যা নেই। পুরো সিস্টেমটাই খুব সুন্দর, আর এখানেও যে অবস্থা খুবই ভালো লাগছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে রেল। আমাদের যাত্রী সাধারণত দেখছি যে মাস্কটা পরেই থাকতে, মানে এটা লক্ষ্য করা যাচ্ছে। তো আশা করছি যে আরও বেশি ডে বাই ডে ইমপ্রুভ হবে। আমাদের পক্ষ থেকে যেটা বলতে পারে যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে গাবতলী বাস টার্মিনালে নেই যাত্রীর চাপ, হাতে গোনা যাত্রী নিয়ে ছাড়তে হয়েছে বাস। বাসের ভাড়া তো এখন ডাবল, তাই আমাদের যে জনগণের অনেক কষ্টসাধ্য হয়েছে। 2 সিট যেভাবে ওনারা নেয়, ওনাদের গাড়িতে ফাঁকা যাচ্ছে, সেটাও তো আমাদের দেখতে হবে। মালিক পক্ষ বলছেন কম যাত্রীর কারণে লোকসান গুনতে হচ্ছে। ইটবাঙ্গা বাজার, আবহাওয়া খারাপ, জন্য যাত্রী খুবই কম। তা আমাদের অবস্থা খুবই খারাপ, যাত্রী নেই, একদম খালি গাড়ি যাচ্ছে আর আসতেছে। এখন তো ভাঙা বাজার, এখন তো আর যাত্রী এখান থেকে যাচ্ছে না। যাত্রী গেছে লঞ্চে, গেছে আইছে লঞ্চে, আইসে স্টপ হয়ে গেছে। এখন তো পরিস্থিতি খারাপ, এখানে যাত্রী নাই। তবে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত রাখার কথাও জানান তারা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর দক্ষিণখানে সর্দারবাড়ি জামে মসজিদের সেফটি ট্যাঙ্ক থেকে খণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, যুবকের খণ্ডিত লাশ উদ্ধারের পর তদন্তে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান র্যাবকে জানায়, কথা কাটাকাটিকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় আজহার। পরে লাশ টুকরো টুকরো করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়। এবার বাজেট প্রসঙ্গ। করোনার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। এর মধ্যে ব্যক্তি উদ্যোগে পরিচালিত অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের অবস্থা বেশ নাজুক। এমন পরিস্থিতিতে জীবন জীবিকার সমন্বয়ের আসন্ন বাজেটে এসএমই খাত বিশেষ গুরুত্ব পাবে বলে জানালেন অর্থমন্ত্রী। আর সরকারের এমন পরিকল্পনার সাথে একমত ব্যবসায়ী ও অর্থনীতিবিদরাও। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশে এসএমই খাতভুক্ত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কমপক্ষে ৪৬,২৯১টি। ২০১৯ সালের শিল্প জরিপ এমনটাই বলছে। তবে গৃহকেন্দ্রিক উদ্যোগগুলো হিসেবে নিলে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে আরও কয়েক গুণ। কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর আঘাতে বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কর্মসংস্থান বান্ধব এ খাতটি। অর্থনীতিবিদরা বলছেন, এসএমই উদ্যোক্তাদের আয় ও সঞ্চয় সীমিত, ঝুঁকি মোকাবেলার সক্ষমতাও কম। তাই আসন্ন বাজেটে এ খাতের দিকে বিশেষ নজর দেওয়া দরকার। অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের যেহেতু অবস্থাটা অনেক এখনো আসলে স্বাভাবিক নয় অনেকের, তাদের জন্য সরকারের বিশেষ প্রণোদনা রাখতে হবে। অতি ক্ষুদ্র এবং কুটির শিল্পে প্রায় 1 কোটি প্রতিষ্ঠান আছে এরকম, এবং তাতে 2.5 থেকে 3 কোটি মানুষ সেখানে সংশ্লিষ্ট। তাদের জন্য অন্তত 20,000 কোটি বাজেটের বরাদ্দ দেওয়া উচিত।
করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় অতি ক্ষুদ্র সহ এসএমই খাতে 3টি প্রণোদনা প্যাকেজের আওতায় মোট 22,700 কোটি টাকা বিতরণ করছে সরকার। ইতিমধ্যে 70 ভাগের বেশি অর্থ ছাড় হয়েছে। নতুন বাজেটে এই খাতের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা চান ব্যবসায়ী নেতারাও। প্রতি 10 জনের মধ্যে 7 জনের কর্মসংস্থান তৈরি করে সিএমএস। ওদের এমপ্লয়মেন্টের কন্ট্রিবিউশন অনেক বেশি এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অতি ক্ষুদ্ররাই কিন্তু টাকাটা পাচ্ছেন না। চেম্বারগুলিকে, অ্যাসোসিয়েশনগুলিকে ব্যাংকগুলির সাথে কিভাবে সমন্বয় করা যায়, এটা ট্রাইপার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, অ্যাটলিস্ট আমরা রিকমেন্ডেশন করতে পারি যে এই পার্টিকে দিলে ভালো হয়। এদিকে আগামী বাজেটে ব্যবসা বাণিজ্য সুরক্ষার বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে জানালেন অর্থমন্ত্রী। ছোট বড় সব ধরনের উদ্যোক্তার জন্য বিদ্যমান নীতি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস তার। আমরা সিস্টেমে নিয়ে এসে দিচ্ছি, আমরা এগুলো আমরা কোনো মিডলম্যানকে ইউজ করতেছি না। মিডলম্যানকে ইউজ করলে পরে টাকাটা তারা ডাইরেক্টলি যাদের জন্য টাকা দিচ্ছি আমরা তারা টাকা পেত না। আমরা এই জন্য যাদের অ্যাকাউন্ট নাম্বার নাই ব্যাংক অ্যাকাউন্ট খোলাচ্ছি। সরকারের আর্থিক প্রণোদনার সুযোগ গ্রহণে বেশ এগিয়ে এসএমই খাতের মাঝারি উদ্যোক্তারা। তাই নতুন বাজেটে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র খাতকে বেশি অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে কবি হাবিবুল্লাহ সিরাজীকে শেষ শ্রদ্ধা, আজিমপুরে অন্তিম শয়ন। 1.5 মাস পর ভারতে দৈনিক শনাক্তের সংখ্যা 2 লাখের নিচে, মৃত্যু 3,500। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীকে শ্রদ্ধা জ্ঞাপন শেষে আজিমপুরে দাফন করা হয়েছে। 1 মাস হাসপাতালে থাকার পর সোমবার রাতে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলা সাহিত্যের অনন্য জন কবি হাবিবুল্লাহ সিরাজী। তার লেখা কবিতায় শৈল্পিকতার পাশাপাশি রয়েছে বিষয় ভাবনার সুগভীর বৈচিত্র্য। শুধু কবিতা নয়, গদ্য যেন তার কবিতারই সহতরা, স্বতন্ত্রও বটে। শিশু কিশোর সাহিত্যে হাবিবুল্লাহ সিরাজী স্বমহিমায় সমুজ্জ্বল। তার বিবিধ রচনা অনুদিত হয়েছে বহু ভাষায়। বেশ কিছুদিন থেকেই ভুগছিলেন কোলন ক্যান্সারে। শারীরিক নানা জটিলতার কারণে স্বাস্থ্যের অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্ট নেওয়া হয় তাকে। অবশেষে হার মানেন নিয়তির কঠিন বাস্তবতার কাছে। গদ্য পদ্য মিলিয়ে হাবিবুল্লাহ সিরাজীর গ্রন্থের সংখ্যা প্রায় 50-এর অধিক। লিখেছেন প্রবন্ধ, উপন্যাস, স্মৃতিকথাও। 2016 সালে পান 21 পদক। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন নানা পুরস্কার। 1948 সালের 31 ডিসেম্বর ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন কবি হাবিবুল্লাহ সিরাজী। ফরিদপুর জেলা স্কুল ও রাজেন্দ্র কলেজের পাঠ চুকিয়ে বুয়েট থেকে প্রকৌশল স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। 2018 সালে যোগ দেন বাংলা একাডেমিতে। শেষবারের মতো কর্মস্থলে এলে শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই বিশিষ্টজনকে। তিনি সবসময় খুব স্পষ্ট ভাষায় শক্ত কথাগুলোকেও সুস্পষ্ট ভাষায় সাবলীলভাবে উপস্থাপন করতে পারতেন। হাবিবুল্লাহ সিরাজী কিন্তু জন্ম যুগে যুগে হয় না। শারীরিকভাবে হয়তো থাকবেন না কবি হাবিবুল্লাহ সিরাজী, তবে কবিতা ও কর্মে মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীলতাকে তিনি যেভাবে তুলে ধরেছেন তা স্মরণীয় থাকবে চিরকাল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী। রাজধানীর খিলক্ষেত হাই স্কুলের মাঠে 600 পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়া খুলনা, চট্টগ্রাম সহ প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রম চালাচ্ছে নৌবাহিনী। পাশাপাশি করোনার পরিস্থিতি মোকাবেলায় নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে, বেড়েছে লেনদেনও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১৫০টির, আর অপরিবর্তিত ছিল ৪৬টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৪১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৮৮৪ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,০০৮ কোটি ৮২ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবার আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। জানাবো খেলার খবর। কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই ক্যাম্প করতে সৌদি আরবে সফর বিলম্ব হলো দেশেই অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা, কোয়ারেন্টাইন প্রোটোকল, হেলথ ইন্স্যুরেন্স ও পিসিআর টেস্ট সহ সবকিছু বিবেচনা করে সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে বাফুফেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুটা সময় লাগছে। এই বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে শিগগির জানানো হবে। কাতারে আগামী ৩রা জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। ইউরোপা লিগ ফুটবলের ফাইনাল খেলতে পুলিশ সিটিতে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পরে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যান ইউ। আর লা লিগায় ভিয়ারিয়ালের অবস্থান পয়েন্ট টেবিলের ৭ম স্থানে। ২০১৭ সালে সবশেষ ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৪ থেকে ২০১৬ মৌসুম পর্যন্ত সেভিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ভিয়ারিয়ালের বস এমেরি। ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও শিরোপা জেতানো পেপ গার্দিওলা। ২০১৭-১৮ মৌসুমে এই পুরস্কারটি জিতেছিলেন গার্দিওলা। তবে কৃতিত্বটা দিলেন খেলোয়াড়দেরকেই। ৪ বছরের মধ্যে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগে সিটিজেনরা চ্যাম্পিয়ন হয়েছে গার্দিওলার কোচিংয়ে। এছাড়া আরও একটি শিরোপার সামনে দাঁড়িয়ে দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যান সিটি। শনিবার চেলসির বিপক্ষে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে গার্দিওলার শিষ্যরা। শেষ করব জাতীয় কবির জন্মবার্ষিকীর খবর দিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। দ্রোহ ও মমতার কবি নজরুল দেখিয়েছেন স্বাধীনতা ও সাম্যের পথ। বর্ণবাদ কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার স্বর সবসময় দীপ্ত। মহামারীর এই ঘোর সংকটকালে আর্তমানবতার সেবায় নজরুল অনুপ্রেরণা, এমনটাই মনে করেন বিদগ্ধজনরা। মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। দ্রোহ আর প্রেমের কবিতায় একাকার, সাম্য আর সম্প্রীতির বাণী যিনি শুনিয়েছেন দীপ্ত উচ্চারণে, তিনি মিশে আছেন বাঙালির সত্তায়। কবি নজরুলের ১২২তম জন্মজয়ন্তী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে শায়িত জাতীয় কবি। এক পশলা বৃষ্টির পর গ্রীষ্মের স্নিগ্ধ ভোরে ফুলে ফুলে ভরে যায় কবির সমাধিসৌধ। প্রিয় কবির প্রতি ভালোবাসার অর্ঘ্য আর আত্মার শান্তি কামনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য ডক্টর আখতারুজ্জামান বলেন, এই আর্ত সময়ে মানবতার কবি নজরুল জাতির জন্য পাথেয়। মানবতাবাদী গান, কবিতা, সাম্যের ধারণা এবং ভালোবাসা বা প্রেম, সেই বিষয়গুলো খুব অপরিহার্য হয়ে পড়ে। আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর পক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ৭১-এর রণাঙ্গনে শক্তি ও সাহসের এক কাণ্ডারি নজরুল। আমরা আজকে শপথ নেব, আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। কবি সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় কবির সমাধিতে। ঝড় ঝঞ্ঝা জরা দুঃখ দূরীভূত করার জন্য তিনি সবসময় বিজয়ের গান গেয়েছেন। কাজে এই দুঃসময়টিতে আমাদের জাতীয় কবি নজরুল আমাদের খুবই উদ্বুদ্ধ করে। আমাদের প্রয়োজনেই নজরুলের কে আমাদের চর্চা করা দরকার। সমস্ত কিছুর মধ্যেই
মানুষ ছিল প্রধান উপজীব্য, আর মানুষের চেয়ে বড় কোনো পরিচয় হতে পারে না, এই কথা তিনি সবসময় বলে এসেছেন। আমরা যে সবাই মানুষ, এই বিষয়টি আসলে একটি অনেক বড় ব্যাপার, যেটি এখন আমরা অনেকে উপলব্ধি করি অনেক দেরি হলেও। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তোলা ওনার বাক্যে, কবিতায় সর্বত্র সেটা প্রকাশিত হয়েছিল। সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, গণমানুষের নেতা, এমন অনেক পরিচয়ের মধ্যে তার চরিত্রে ফুটে উঠে সাম্য ও বিদ্রোহের অপূর্ব মেলবন্ধন। মুক্তিযুদ্ধে তার গান, কবিতা জুগিয়েছে অনুপ্রেরণা। স্বাধীনতার 50 বছরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আকাঙ্ক্ষিত সাম্য প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা সকলের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে একজনের মৃত্যু, শনাক্ত 2, প্রতিরোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চীনের টিকা প্রদান শুরু, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে, শনাক্তের হার ফের 10-এর উপরে। প্রত্যেকের কাছে ভ্যাকসিন পৌঁছানো নিশ্চিত করতে হবে, বলছে জাতিসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অস্পষ্টতা অনুচিত। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে ইয়াস, 4 ফুট উঁচু জোয়ারের আশঙ্কা, উপকূলে ব্যাপক প্রস্তুতি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার টার্গেট 247 রান। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।